হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের যে 2 নম্বর যে স্কুলটি ছিল তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে তরলের চাপ নির্ভর করে কিসের উপর? তাহলে তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার উপর। ব্যাখ্যা কি হবে? দেখো না, তরলের চাপ শুধুমাত্র তরলের গভীরতার উপর নির্ভর করে, তরলের ভর বা আয়তনের উপর কিন্তু নির্ভর করে না। গভীরতা বাড়লে চাপ বাড়ে এবং গভীরতা কমলে চাপ কমে। তাহলে এটার অ্যান্সার কি হবে? না, তরলের গভীরতার উপর। 2 নম্বর প্রশ্ন বলেছিল যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি লোহার বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে? না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কারণ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ফেরাস ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। এটি একটি রাসায়নিক বিক্রিয়া। 3 নম্বর প্রশ্ন ছিল যে অভিকর্ষীয় ত্বরণের গড় মান কত হয়? না, অভিকর্ষীয় ত্বরণের গড় মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অভিকর্ষীয় ত্বরণ জিনিসটা কি? না, অভিকর্ষীয় ত্বরণ হলো সেই ত্বরণ না যা কোনো বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মুক্তভাবে পড়লে লাভ করে। এর গড় মান হয়ে থাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এই মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হতে পারে। 4 নম্বর হচ্ছে যে মিথেন অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে? না, মিথেন অণুতে 4টি সমযোজী বন্ধন আছে। কিরকম হয়ে থাকে মিথেন অণুর গঠন? এই যে কার্বন পরমাণু তার 4টি হাতে 4টি বন্ধন গঠন করে হাইড্রোজেনের সাথে। তাই জন্য আমরা মিথেনের সংকেত কি লিখে থাকি? CH4, মানে একটি কার্বন এবং 4টি হাইড্রোজেন পরমাণু মিলে মিথেন অণু গঠিত হয়। 5 নম্বর বলেছে চাপের একক কি? না, চাপ সমান আমরা লিখে থাকি কি? চাপ সমান লেখা হয়ে থাকে যে বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। এবার বলের একক আমরা জানি এসআইতে হয় নিউটন এবং ক্ষেত্রফলের একক হয়ে থাকে বর্গমিটার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার বলে থাকি। এবং এখানে দেখো তাহলে কি হবে? চাপের একক নিউটন পার বর্গমিটার, কারণ চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। বলের একক নিউটন এবং ক্ষেত্রফলের একক বর্গমিটার। 6 নম্বর বলেছে যে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে ক্রিয়া করে কিরকম ভাবে? না, সমান্তরাল ভাবে। ঘর্ষণ বল দুটি তলের স্পর্শকের সমান্তরালে ক্রিয়া করে এবং গতির বিরুদ্ধে ক্রিয়া করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2 কিরকম হয়ে থাকে? না, এটি বাদামি বর্ণের হয়ে থাকে। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বাদামি বর্ণের হয়। 2 নম্বর প্রশ্ন 2-এর দাগের 1 বলেছে যে কোনো বস্তুকে যদি আমরা ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দিই তাহলে কি হবে? না, এটি হচ্ছে একটা মুক্তিবেগ। এই বেগে ছুঁড়লে বস্তুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল অতিক্রম করে এবং মহাশূন্যে চলে যায়। 2 নম্বর প্রশ্ন 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে আকর্ষণ করে? না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 নম্বর হচ্ছে এ একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতো। তাহলে এটি কি? না, এটি হবে ফসফিন। সংকেত হচ্ছে PH3। পচা ডিমের মতো গন্ধ বললে H2S লিখতাম বা হাইড্রোজেন সালফাইড। তাহলে পচা মাছের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে, মনে রাখবে, ফসফিন। 4-এর দাগে বলেছে একটি প্রোসোম অক্সাইড, এর নাম কি হবে? না, কার্বন মনোক্সাইড হচ্ছে একটি প্রোসোম অক্সাইড। 5 নম্বর হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলি কি কি আছে? প্রোটিয়াম আছে। কি সংকেত হয়? 1H1। এর হয়ে থাকে 1H2 এবং ট্রিটিয়াম বললে হবে 1H3। তাহলে এইগুলো হলো হাইড্রোজেন পরমাণু 3টি আইসোটোপ। প্রত্যেকেরই দেখো যে প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান মানে আইসোটোপ বলা হয়, কিন্তু ভর সংখ্যাগুলো প্রত্যেকের আলাদা। তাহলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। 3-এর দাগে বলেছে যে গ্রাফাইট শূন্যস্থান পূরণ দিয়েছে যে অধাতু হলেও তাপতড়িতে সুপরিবাহী। কোনটি? তাহলে অ্যান্সার কি হবে? না, গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে অধাতু হলেও তাপতড়িতে সুপরিবাহী। পরের প্রশ্ন ছিল এসআইতে তড়িতাধানের একক কি হয়? না, এসআই পদ্ধতিতে তড়িতাধানের একক হয়ে থাকে কুলম্ব। নেক্সট ছিল যে দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন মৌল? তাহলে দেহের কোথাও যদি কেটে যায় তাহলে এটা হবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যদি কোন মৌল বলে, তাহলে লিখতে হবে ক্যালসিয়াম। নেক্সট বলেছে যে স্থিতিশীল ঘর্ষণ কাকে বলে? না, যখন কোনো বস্তু অন্য বস্তুর উপর স্থির থাকে এবং বল প্রয়োগ করা সত্ত্বেও গতিশীল হয় না, তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা বলে থাকি স্থিত ঘর্ষণ বা স্থিতিশীল ঘর্ষণ বা স্থির অবস্থার ঘর্ষণ বল। সবগুলোরই একই উত্তর হবে। নিউটনের মহাকর্ষ সূত্র কি বলেছিল? না, এই মহাবিশ্বে যদি দুটি বস্তু কণা M1 ভর এবং M2 ভরের দুটি বস্তু কণা পরস্পর থেকে যদি d দূরত্বে ধরো অবস্থিত হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র বলেছে যে যে ভরগুলোর গুণফলের সাথে সমানুপাতিক এবং যে মধ্যবর্তী ডিস্টেন্সটা থাকে তার বর্গের ব্যস্তানুপাতিক। আর এটাকে সমান লেখা হয়ে থাকে F সমান মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক G ইন্টু M1 M2 বাই D স্কোয়ার। এটা লেখা হয়ে থাকে।
তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র কি না, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুদ্বয়কে সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। ধাতু অধাতুর কি পার্থক্য হবে, দেখো পরিবাহিতা, তাপ ও বিদ্যুতের সুপরিবাহী হয় ধাতু, অধাতু কি হয়, কুপরিবাহী। উজ্জ্বল ধাতু সবসময় চকচকে হয় আর অধাতু উজ্জ্বলহীন। এবং কঠিনতার দিক দিয়ে যদি দেখি, পারদ হয় তরল ধাতু, তাই পারদ বাদে বাকি সব ধাতু কঠিন, এবং অধাতুর মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় তিন রকমেরই হতে পারে। চারের দাগে বলেছে একটি মাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্ত করতে হবে। তাহলে দস্তার ফেরাসালফাইড এর মধ্যে পার্থক্য করতে গেলে, দস্তার সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে, দস্তা বলতে জিঙ্কের কথা বলা হচ্ছে, করি, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, কিন্তু ফেরাস সালফাইডের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। 5 নম্বর বলেছে যে অভিকর্ষ এবং মহাকর্ষের একটি বিশেষ রূপ কিভাবে ব্যাখ্যা করা যায়। দেখো, মহাকর্ষ বলতে বোঝায় যে দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলে থাকি মহাকর্ষ বল। কিন্তু অভিকর্ষ কখন বলবো, যখন দুটি বস্তুর মধ্যে একটি আমাদের কি হয়ে যাবে, পৃথিবী। তাহলে একটি যখন পৃথিবী হয়ে যাবে এবং পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তখন সেটা হয়ে যায় কি, অভিকর্ষ বল। তাহলে যখন কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে তখন তাকে আমরা বলি মহাকর্ষ বল। এবার এই দুটো বস্তুর মধ্যে যদি একটা হয়ে যায় আমাদের পৃথিবী বা আর্থ হয়ে থাকে, তখন কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে অভিকর্ষ বল। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে অভিকর্ষ হলো মহাকর্ষেরই কিন্তু একটি বিশেষ রূপ। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, তরলের চাপ হচ্ছে গভীরতা, তার ডেন্সিটি বা ঘনত্বের উপর, এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং এটি 3 নম্বর। এই তিনটি বিষয়ের উপর তরলের চাপ কিন্তু নির্ভর করে, গভীরতা, ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ। আইসোটোপ কাকে বলা হয় না, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বিভিন্ন, তাদের বলা হয়ে থাকে আইসোটোপ। তাহলে প্রোটন সংখ্যা যদি সমান হয়ে থাকে তখন তাকে আমরা বলতে পারি পরস্পরের আইসোটোপ। যেমন 1H1 হাইড্রোজেন, 1H1 1H2। তাহলে এক্ষেত্রে যদি দেখো যে এর কোনো নিউট্রন কিন্তু নেই, ভর সংখ্যা এক, কিন্তু প্রোটন সংখ্যা দেখো দুজনেরই এক আছে, কিন্তু ভর সংখ্যা পৃথক হওয়ার জন্য নিউট্রন সংখ্যা এর 0 আর এর নিউট্রন সংখ্যা 1। অর্থাৎ একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, তাদের আইসোটোপ। এরপরে চলে আসো লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল, যে বলেছে যে প্রদত্ত যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি, কার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে স্নায়ু কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। 2 নম্বর বলেছিল যে আত্মঘাতী থলি বলা হয়, কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয় না, লাইসোজোমকে বলা হয় থাকে আত্মঘাতী থলি। কারণ লাইসোজোম কোষের মধ্যে থাকা অঙ্গাণু যা কি করে, কোষের যে সমস্ত ক্ষতিগ্রস্ত কোষ আছে সেগুলোকে ধ্বংস করে দেয়। 2 নম্বর ছিল যে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে যায় না, জিনের মাধ্যমে, তাই জিনকে বলা হয় থাকে বংশগতির একক। নেক্সট ছিল যে 1674 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী প্রথম সজীব কোষের ধারণা দিয়েছিলেন না, বিজ্ঞানী লিউয়েন হক প্রথম কিন্তু সজীব কোষের ধারণা দেয়। কিন্তু যদি মৃত কোষ হতো তাহলে সেখানে আমরা বলতাম রবার্ট হুক। তিনি উন্নত মানের মাইক্রোস্কোপ তৈরি করে বিভিন্ন জীবন্ত কোষ তিনি পর্যবেক্ষণ করেছিলেন। 3-এর দাগে আছে যে রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকার যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে সেটি কি, লাইসোজোম। লাইসোজোম কি করে, রোগ জীবাণুকে ধ্বংস করে, তাই এটাকে বলা হয় আত্মঘাতী থলি। 2 নম্বর যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন করে বা কোষের শক্তিঘর কাকে বলা হয়ে থাকে না, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলতে পারি কোষের শক্তিঘর। এটা ইম্পর্টেন্ট। সি বলেছে যে সাইটোপ্লাজমে কতগুলি, সাইটোপ্লাজমকে যদি কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে কে, তাহলে সেটা কি হবে না, এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমীয় জালিকা কি করে, সাইটোপ্লাজমকে অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করবে। আর একটা অপশন ছিল এখানে ভ্যাকুওল। ভ্যাকুওল কি না, ভ্যাকুওল হচ্ছে কোষের ভাঁড়ার ঘর, মানে যেখানে অঙ্গাণু যা সাইটোপ্লাজমের বিভিন্ন পদার্থকে জমা রাখে, তো ভ্যাকুওল হবে না। তাহলে সাইটোপ্লাজমকে প্রকোষ্ঠে যদি ভাগ করে বলে তাহলে অ্যান্সার হবে এন্ডোপ্লাজমিক জালিকা। ডি হচ্ছে খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, ফুল ফলের রং নির্ধারণ করে কে, প্লাস্টিক। তার খাদ্য তৈরি করে ক্লোরোপ্লাস্টিক, খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্টিক, আর ফুল ফলের রং দেয় ক্রোমোপ্লাস্টিক। প্লাস্টিক 3 প্রকার, তাহলে এখানে অ্যান্সার কি হবে না, প্লাস্টিক। তাহলে প্লাস্টিক উদ্ভিদের বিভিন্ন অংশে খাদ্য তৈরি, সঞ্চয় আর রঙের জন্য কিন্তু দায়ী। নেক্সট 4-এর দাগে ছিল কোষ পর্দা আর কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য। দেখো, কোষ পর্দা শুধুমাত্র কিন্তু প্রাণী কোষেই দেখা যায় এবং এটি কোষের বাইরের আবরণ। কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়, উদ্ভিদ কোষে থাকে, এবং এটি কোষ পর্দার বাইরে একটি অতিরিক্ত স্তর যা কোষকে দৃঢ়তা প্রদান করে। তাহলে কোষ প্রাচীর আর কোষ পর্দা দুটোই উপস্থিত উদ্ভিদ কোষে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ পর্দা থাকে। 2 নম্বর মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ায় যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নামই কিন্তু মেসোজোম। তাহলে ব্যাকটেরিয়াতে শ্বসন প্রক্রিয়া চালানোর জন্য যে অঙ্গাণু থাকে তাকে আমরা মেসোজোম বলি। ব্যাকটেরিয়া শ্বসন প্রক্রিয়া কিন্তু মেসোজোমে ঘটে, তাহলে এটা হবে মেসোজোম।
এটা সম না করে যোগ হবে। 3 নম্বর হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের পার্থক্য। আলোক অনুবীক্ষণ যন্ত্রে আলো ব্যবহার করা হয় এবং এর যে বিবর্ধিত করে দেখানোর ক্ষমতাটা খুবই কম, এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন ব্যবহার করা হয় এবং এর বিবর্ধিত করে কোনো বস্তুকে দেখানোর ক্ষমতাটা অনেক বেশি। টিকা ছিল ভাজক কলা। ভাজক কলা কি না, ভাজক কলা সবসময় উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল মানে মূল এবং কাণ্ডের অগ্রভাগে থাকে, মূল এবং কাণ্ডের অগ্রভাগে থাকে। তার মূল আর কাণ্ডের অগ্রভাগে থাকে এবং কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে এবং গাছের বা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। 2 নম্বর নিউক্লিয়াসের চিত্র, তোমরা এটা বইতে পেয়ে যাবে এবং যে কোনো অংশ তোমরা চিহ্নিত করে নেবে। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো অংশটা থাকে, এবং নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ঘন গোলাকার অংশ। তাহলে এই জিনিসগুলো বইতে তোমরা একটু দেখে নেবে।